আচ্ছা, পাইলট প্ল্যান সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে? এই নামটা শুনেছো কেউ? না ম্যাম। কেউ শোনো নাই? পাইলট শব্দটা তো শুনেছো? বলতে কি বুঝো? পাইলট বলতে কি বুঝো? কেউ কিছু বুঝো না নাকি? এটাও শুনো নাই? পাইলট শব্দটাও শুনো নাই? ম্যাম শুনেছি, কিন্তু ম্যাম কি বলবো সেটাই বুঝতেছি না। যা বুঝতেছো তাই বলো, তোমার তো পানিশমেন্ট হবে না, তাই না? অনলাইন ক্লাসে তো বকাবকি একটু হয়তো করলেও মাইট্রেট তো আর দিতে পারবো না। যা মনে আসছে তাই বল। ম্যাম পাইলট মানে যেটা মাথায় আসে ম্যাম প্রথম, সেটা যে বিমান চালায় আর কি, এমন কিছু। আচ্ছা, এই তো ভালো কথা বলছো। এটাই তো আমরা জানি, ছোটবেলা থেকে এটাই সবাই শিখে আসছে যে পাইলট মানে যে বিমান চালাবে, তাই না? তো এখানে তো আমরা বলতেছি পাইলট প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি গাছ, তাহলে শব্দটা তো আর মিললো না। জি ম্যাম। তো এখানে নিশ্চয়ই অন্য কোনো অর্থ আছে। কারো স্কুলের নাম আছে পাইলট হাই স্কুল? জি ম্যাম। সেখানে কি বিমান চালক হয়? ওখানে কি না অর্থ ম্যাম। বুঝাতে তাহলে? ওইটা জানো কেউ? এখানে পাইলট শব্দটা একটা আদর্শ বোঝাতে বোঝানো হয়েছে, যেটা স্কুলের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি। পাইলট হাই স্কুল, আদর্শ উচ্চ বিদ্যালয়। তো পাইলট প্ল্যান্ট হচ্ছে, এটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা অংশ। প্রতিটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একটা পাইলট প্ল্যান্ট থাকে, যার মেইন উদ্দেশ্য হচ্ছে যে যখন কোনো নতুন কিছু ইন্ট্রোডিউস করা হয় লার্জ স্কেল প্রোডাকশনের আগে, স্মল স্কেলে এর ফিজিবিলিটি চেক করে দেখা যে এটা করতে গেলে কি কি প্রবলেম হতে পারে। যেমন একটা উদাহরণ আমি প্রায়ই দিই, যেটা পাইলট স্টাডি বলতে আমরা কি বুঝি। পাইলট স্টাডি থেকে পাইলট প্ল্যান। সাপোজ ধরো যে আমাদের সমগ্র বাংলাদেশের জনগোষ্ঠীর উপরে আমরা যদি একটা গবেষণা চালাতে চাই, হয়তো একটা রিসার্চ করব, তো তখন আমি কি করব? আমি কি প্রথমেই সবার উপরে একটা কোশ্চেনিয়ার সার্ভে শুরু করে দিব, নাকি আমি একটা অল্প কিছু পপুলেশনের উপরে সার্ভে করে দেখবো এই কাজটা করতে গিয়ে কি কি প্রবলেম হচ্ছে, বা কিভাবে কাজটা করলে খুব সহজে করা যাবে এবং আমার জন্য বেনিফিটেড হব, কিভাবে কাজটা করলে সেই তথ্যগুলা আমি পেতে পারি যখন আমি ছোট্ট একটা স্যাম্পলের উপর কাজটা করি। যেমন আমি তখন কি করব, সমগ্র জনগোষ্ঠীর উপর না করে প্রথমে হয়তো ছোট্ট একটা কমিউনিটির উপর বা একটা গ্রামের 2000-3000 জনগোষ্ঠীর উপরে স্টাডি করে দেখলাম যে এই কাজটা করতে গিয়ে কি কি ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছে এবং এই প্রবলেমগুলো আমি কিভাবে ফেস করতে পারছি। তো পাইলট প্ল্যান্টের উদ্দেশ্য তাই। লার্জ স্কেল কোনো কিছু করতে গিয়ে আমি যদি ম্যাসিভ কোনো লস করে ফেলি, সেটা রিটার্ন করা সুযোগ থাকবে না, বা এটা কোম্পানির জন্য প্রফিটেবল হবে না। সে কারণে লার্জ স্কেল প্রোডাকশনের আগে আমরা স্মল স্কেলে যখন ফিজিবিলিটি চেক করি যে এই এই প্রবলেম হতে পারে, এই প্রবলেমগুলো এভাবে সলভ করব, স্মল স্কেলে এরকম হচ্ছে, সো লার্জ স্কেলেও হতে পারে, তো আগে থেকে আমি এইসব প্রিকশন গুলো নিয়ে কাজ করব। এইটাই বেসিক্যালি পাইলট প্ল্যান্টের উদ্দেশ্য, যে
নতুন কোনো ফর্মুলা মার্কেটে নিয়ে আসা বা এক্সিস্টিং ফর্মুলাকে আপডেটেড করা, ঠিক আছে? তার ক্ষেত্রে যখন তুমি স্মল স্কেল থেকে লার্জ স্কেলে যাবা, কি কি প্রবলেমের সম্মুখীন তুমি হবা, সেটাই তুমি ফাইন্ড আউট করবা পাইলট প্ল্যান্টের মাধ্যমে। সো আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এই পাইলট প্ল্যান্টকে বলে থাকি আর&ডি বা পিডি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এরিয়া। বড় কোম্পানিগুলোতে অবশ্যই একটা আর&ডি থাকে, ছোট কোম্পানিগুলোতেও এখন থাকে। তবে ছোট কোম্পানিতে হয়তো অত ডিফাইন থাকে না, অনেক সময় কিউসি বা কিউ এর আন্ডারে কিউ এর সাথে মার্জ করা থাকে। বাট বড় বড় কোম্পানিগুলো যারা টপ র্যাঙ্কিং এ আছে, তাদের একটা এস্টাবলিশ পাইলট প্ল্যান্ট বা আর&ডি আছে, যেটা কন্টিনিউয়াসলি তারা গবেষণার মধ্যে আছে। তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, নট অনলি শুধু নিউ ফর্মুলেশন ডেভেলপ করা, এক্সিস্টিং ফর্মুলাকে আপডেট করা, এবং কন্টিনিউয়াসলি তারা রিসার্চ করে যাচ্ছে যে এই প্রোডাক্টের কস্ট কিভাবে মিনিমাইজ করা যায়, তারপর কিভাবে একটা প্রোডাক্টের শেলফ লাইফ এক্সটেন্ড করা যায়, কোনো প্রবলেম থাকলে মার্কেট থেকে কোনো প্রবলেম আসলে সেগুলো অ্যানালাইসিস করে সলিউশন করা যায়। এই সকল কিছুই কিন্তু কন্টিনিউয়াসলি পাইলট প্ল্যান্ট করে থাকছে। তাহলে পাইলট প্ল্যান্টকে আমরা যদি ডিফাইন করি, এটা একটা প্রোগ্রাম which is conducted to the product and its process, যার উদ্দেশ্য হচ্ছে লিভিং দ্য ডেভেলপমেন্ট ল্যাবরেটরি অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই দ্য ফুল প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ইউনিট। পাইলট প্ল্যান্টে যা কিছু তুমি তৈরি করছো প্ল্যান্টে কিন্তু থাকবে না। এটার উদ্দেশ্য হচ্ছে কি, তুমি ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেখানে কমার্শিয়াল স্কেলে প্রোডাকশন তৈরি করা হবে, অনেক প্রোডাক্ট তৈরি হবে, সেইখানে কিন্তু ট্রান্সফার করা হবে। তাহলে এটা একটা ইন্টারমিডিয়েট সাইজ ল্যাবরেটরি, যেখানে মিডিয়াম সাইজের ইকুইপমেন্ট গুলা রাখা হয়। এটা ইন বিটুইন দ্য ল্যাবরেটরি এন্ড দ্য কমার্শিয়াল স্কেল। অর্থাৎ আমরা যদি আমাদের ক্লাসের একটা ল্যাবকে তুলনা করি, এটাকে আমরা বলছি ল্যাবরেটরি। এটার সাপেক্ষে আর একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রোডাকশন এরিয়ার সাপেক্ষে দুইটার মাঝামাঝি যে সাইজটা হবে, সেটা হচ্ছে পাইলট প্ল্যান্ট বা আর&ডি। ওখানে তোমার ক্লাসে হয়তো তুমি 20-30টা স্যাম্পল বানাচ্ছ, আর প্রোডাকশনে তুমি 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ ব্যাচ সাইজের প্রোডাক্ট বানাচ্ছ। কিন্তু তোমার আর&ডি তে এর মাঝামাঝি, এখানে 2000 বা 3000 প্রোডাক্ট তৈরি করে দেখা হয় যে এটা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি। ঠিক আছে, সেই সমস্যাগুলো আমরা কিভাবে ওভারকাম করব, সে ওয়ে আউট ডিজাইন করা বা পসিবল সলিউশন বের করা। তাহলে পাইলট প্ল্যান্টের উদ্দেশ্য হচ্ছে এক্সাক্ট একটা ফর্মুলেশন তৈরি করা, তার ফিজিক্যাল কেমিক্যাল স্ট্যাবিলিটি এনশিওর করা, এছাড়া ফুল স্কেল প্রোডাকশন ফ্যাসিলিটি ডেভেলপ করা ফর রুটিন প্রসেসিং। প্রতিদিনের কাজের জন্য তুমি ফুল স্কেল প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করবা, কারণ যারা আর ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করে তাদের পক্ষে নতুন করে কোনো গবেষণা করার মতো সুযোগ থাকে না, তারা অনেক ব্যস্ত থাকে। তারা প্রোডাকশন রেট মিট করতেই তাদের অনেক প্রেসারে থাকতে হয়। সো সেখানে গিয়ে কোনো রকম নতুন কাজ করার সুযোগ থাকে না। সে কারণে যা কিছু পরিবর্তন করতে হবে সবকিছু পাইলট প্ল্যান থেকেই করে দেওয়া হবে। তাহলে ডেফিনেশনটা আমরা বুঝলাম। এই কারণে পাইলট প্ল্যানকে আমরা বলি কম্বিনেশন অফ 3M: ম্যান, মেশিন এবং মানি। ম্যান হচ্ছে ম্যান পাওয়ার, যাদেরকে তুমি প্রপারলি ইউটিলাইজ করবা, এবং মেশিনারিজ গুলাও তার সাথে প্রপার ইউটিলাইজেশন যদি আমি করতে পারি, তাহলেই কিন্তু আমার মানি বা প্রফিট এনশিওর করা সম্ভব। সো 3M এর কম্বিনেশনই হচ্ছে পাইলট প্ল্যান্ট। এখন যদি আমরা প্রাইমারি ফাংশন, স্কোপ বা অবজেক্টিভ দেখি পাইলট প্ল্যান্টের, এর প্রথম ফাংশন হচ্ছে টু ফর্মুলেট এ ভায়াবল, রোবাস্ট অ্যান্ড এক্সাক্ট ফর্মুলেশন ডিটারমিনেশন। এখানে আমরা ভায়াবল, রোবাস্ট এবং এক্সাক্ট বলতে কি বুঝেছি, কেউ একজন এক্সপ্লেইন করো।
এই কেউ বুঝো নাই? কানিজ কানিজ আছে না ক্লাসে? জি ম্যাম আসি। কি বুঝলা বলো? ভায়াবল বলতে কি বুঝো, রুবাস্ট বলতে কি বুঝো, আর এক্সাক্ট বলতে কি বুঝো? ম্যাম একটা কাজ হচ্ছে আপনার সাকসেসফুলি ডান করা হচ্ছে আপনার ভায়াবল। ভায়াবল হচ্ছে লাইভ। তুমি যে ফর্মুলেশনটা তৈরি করবা সেটা যেন লাইভ বা জীবন্ত, রিয়েল। ভায়াবল বলতে এখানে আমরা রিয়েল কে বোঝাচ্ছি। হ্যাঁ, আর তারপর ম্যাম স্ট্রং রুবাস্ট। আর যে স্ট্রং যেটা হেলদি প্রোডাক্ট একটা, এটা হচ্ছে আপনার রোবাস্ট। আর এক্সাক্ট হচ্ছে একদম অ্যাকিউরেট একটা প্রোডাক্ট। ঠিক আছে, এক্সাক্ট অ্যাকুরেট। আর রোবাস্ট বলতে হেলদি। হেলদি দিয়ে আমি কি মিন করছি? হেলদি এটাকে যদি আমি ডিফাইন করি, ম্যাম মানে স্ট্রং। ফর্মুলেশনে আপনার হচ্ছে মানে পুরা প্রপার থাকবে, মানে আপনার আদার্স কোনো হচ্ছে কোনো ত্রুটি থাকবে না রোবাস্টনেসটাকে তুমি জি ম্যাম। ডিফাইন করো। মৃত্তিকা বলতে চাচ্ছে রোবাস্টনেসটা কি, বলো। সুমাইয়া, মৃত্তিকা, একজন একজন করে বলো। তার মধ্যে কোনো ত্রুটি রোবাস্টনেস ছাড়া একটা টার্মিনোলজিটা মানে একটা আদর্শ জিনিস এরকম কিছু বোঝাচ্ছে আমি। আদর্শ জিনিস ত্রুটি ছাড়া। সুমাইয়া কি বলতে চাচ্ছ? জি ম্যাম, যেহেতু বলতেছে হেলদি আর ভায়াবল ছিল আগে, যদি এটা লিভিং কোনো কিছু হয়ে থাকে তাহলে যাতে এটা আমাদের মানে সাইড এফেক্ট না ক্রিয়েট করে, তেমন হয়তো ম্যাম বোঝানো হয়েছে রোবাস্ট দ্বারা হেলদি। রোবাস্ট দিয়ে আসলে কি বুঝি এটা একটু এক্সপ্লেন করো। রোবাস্টনেস তোমরা পড়ছো তাই না? পড়ে আসছো না রোবাস্টনেস মেথড ভ্যালিডেশনে? ম্যাম যেটা খুব ভালো কন্ডিশনে থাকবে। আচ্ছা আমি বলি, দেখো তোমাদের পছন্দ হয় কিনা। রোবাস্টনেস বলতে আমরা বুঝি যে যেটা ছোটখাটো পরিবর্তন করলেও রেজাল্টের উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না, রেজাল্ট একই থাকবে। অর্থাৎ মাইনর চেঞ্জেও তোমার রিপ্রোডিউসেবল হবে রেজাল্টটা। যেমন ধরো তুমি যদি একটা ফর্মুলেশন ডিজাইন করো, সেই ফর্মুলেশনে এক্সিপিয়েন্ট তো আমরা চেঞ্জ করতে পারি। একটা গ্রুপে অনেক রকম এক্সিপিয়েন্ট আছে। সাপোজ ধরো আমি যদি বলি ডিসইন্টিগ্রেটর, ডিসইন্টিগ্রেটর তো শুধু একটাই না, আমরা অনেক রকম ডিসইন্টিগ্রেটর ব্যবহার করতে পারি। তো তুমি যদি চেঞ্জ করো, একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করো, তাতে কি তোমার ট্যাবলেট হবে না বা ট্যাবলেট রিলিজ দিবে না? যদি দেয়, সেটা কি রিলিজ তোমার প্রত্যেকবার একই রকম রিলিজ দিচ্ছে কিনা? ঠিক আছে। বা ধরো তুমি একটা উদাহরণ বলি যে ল্যাকটোজ, হ্যাঁ আমরা ডাইলুয়েন্ট হিসেবে ট্যাবলেটে ব্যবহার করি। ল্যাকটোজ ব্যবহার না করে যদি আমি অন্য কোনো ডাইলুয়েন্ট ইউজ করি, স্টার্চ ব্যবহার করি, তাতে আমার রেজাল্টের কি পরিবর্তন হবে? অর্থাৎ ট্যাবলেট কি প্রিপেয়ার্ড হবে না? বা ট্যাবলেট যদি প্রিপেয়ার্ডও হয় সেটার এফিকেসি কি ঠিক থাকবে? অর্থাৎ প্রতিবার তোমার এই যে একটা ছোট্ট পরিবর্তনের কারণে তোমার রেজাল্টের উপর কি খুব বড় ইম্প্যাক্ট ফেলবে? যদি ইম্প্যাক্ট ফেলে তাহলে কিন্তু তোমার ফর্মুলেশনটা রোবাস্ট না। তোমাকে এটা ভ্যালিডেট করে নিতে হবে যে স্টার্চের বদলে ল্যাকটোজ দিলেও আমার রেজাল্ট একই থাকবে, প্রতিবারই আমার এফিকেসি 99 থেকে 92 থেকে 102% এর মধ্যেই থাকবে। ঠিক আছে, আমার রেজাল্টের কোনো চেঞ্জ আসবে না। তখনই আমি তাকে রোবাস্ট বলতে পারি। যে ছোটখাটো পরিবর্তন করেও রেজাল্ট একই থাকবে। বা তুমি ধরো একটা মেশিনে একটা ট্যাবলেট বানাচ্ছ, কোনো কারণে ওই মেশিনটা আজকে নষ্ট, আরেকটা মেশিনে তুমি বানাবা। আরেকটা মেশিনে বানালে কি তোমার রেজাল্ট ঠিক থাকবে? যদি রেজাল্ট পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু তোমার এই ফর্মুলেশনটা রোবাস্ট হবে না। কিংবা এক কোম্পানির ফর্মুলা আরেক কোম্পানিতে গিয়ে কাজ করবে না, এক দেশের ফর্মুলা আরেক দেশে গিয়ে কাজ করবে না, তাহলেও কিন্তু সেটা রোবাস্ট হবে না। সো এই যে ছোট ছোট পরিবর্তনগুলোর সাপেক্ষেও যদি আমার ফর্মুলেশনটা স্টেবল থাকে তাহলে আমি তাকে রোবাস্ট বলবো। আর পাইলট প্ল্যান্টের উদ্দেশ্যই হবে যে এরকম একটা ভায়াবল, রোবাস্ট এবং স্পেসিফিক একটা ফর্মুলা ডেভেলপ করা। দেন হচ্ছে টু ডিটারমাইন দ্য কম্পিটিবিলিটি অফ রিলেভেন্ট প্রসেসিং ইকুইপমেন্ট উইথ দ্য ফর্মুলেশন।
ফর্মুলেশনের সাথে রিলেট করে যেসব ইকুইপমেন্ট দরকার সেগুলো ডিটারমাইন করতে হবে। ফর্মুলেশন প্যারামিটার গুলো ইকোনমিক হতে হবে, সিম্পল হতে হবে, রিলায়েবল হতে হবে। ইকোনমিক সিম্পল না হলে তোমার কস্ট ইফেক্টিভ হবে না। এবং ডিটারমাইন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য র মেটেরিয়ালস, তুমি যেসব র মেটেরিয়াল ব্যবহার করবা সেগুলো যেন সহজলভ্য হয়। অর্থাৎ তুমি এমন কোনো র মেটেরিয়াল সিলেক্ট করবা না যেটা তোমাকে কালেক্ট করতে 6 মাস বসে থাকতে হয়, ততদিনে তোমার মার্কেটে প্রোডাকশনের ডিমান্ড ফল করবে। ধরো তোমার একটা প্রোডাক্টের যখন এই সিজনে যে রেট বা ডিমান্ড, 6 মাস পরে ওই ডিমান্ড নাও থাকতে পারে। সো তোমাকে ওভাবেই র মেটেরিয়ালের সোর্সটা সিলেক্ট করতে হবে যাতে অ্যাভেলেবিলিটি এনশিওর করা যায়। To evaluate the production rate to meet the market demand, তোমার প্রোডাকশন রেটটাকে ইভালুয়েট করতে হবে মার্কেট ডিমান্ডকে মিট করার জন্য। মার্কেট ডিমান্ড বলতে আমরা কি বুঝি? ছেলেরা কেউ বলো। সাদেক, মুকিত, স্বাগতম, এরা জয়েন করে নাই? সোহেল রানা, সোহেল আরমান, তোমাদের ক্লাসের ছেলেরা কি কথা বলে না তো? এখন খুব ইনেক্টিভ হয়ে গেছে। শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। চন্দ্র, হ্যাঁ সাদেক বলো, মার্কেট ডিমান্ডের সাথে প্রোডাকশন রেট এই জিনিসটা তুমি বুঝাও, কি বুঝলা? মার্কেটিং পড়ে আসছো, ম্যানেজমেন্ট পড়ে আসছো, এটা একটু বলো। ম্যাম মার্কেট ডিমান্ড মানে সমগ্র বায়ারের চাহিদা ম্যাম। চাহিদা, যখন এটার সাথে যখন মার্কেট ডিমান্ড ম্যাম বাড়বে তখন প্রোডাকশন ম্যাম অটোমেটিকলি বাড়াতে হবে ম্যাম। বাড়াতে হবে, রাইট। ডিমান্ডের উপর বেস করে রেট সিলেক্ট করতে হবে। অর্থাৎ যদি বর্তমান সিচুয়েশনের কথা আমরা চিন্তা করি, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মার্কেট ডিমান্ড এখন কোন দিকে, বা কনজিউমার পেশেন্টের মার্কেট ডিমান্ড কোন দিকে, আমরা কোন দিকে প্রোডাকশন রেট বাড়াবো, কোন প্রোডাক্টগুলো বেশি মুভ করছে এখন? এখন তো ডিমান্ড বেশি। এখন বুঝি নাই। একজন একজন করে বলো, বুঝতে পাইনি কিসের ডিমান্ড বেশি। আপনি বললেন না যে ফার্মাসিউটিক্যালস এর এখনকার মার্কেট ডিমান্ডটা কেমন? ম্যাম হ্যাঁ, সেক্ষেত্রে ম্যাম হচ্ছে প্রোডাকশন রেটটা প্রপোর্শনাল হবে, মানে সমানুপাতিক, এটা বাড়লেও কত পারবে না এরকম। কোন ধরনের প্রোডাক্টের দিকে আমি মুভ করব এটা জানতে চাচ্ছিলাম। বর্তমানে হুম, আমি যে কোভিড এর জন্য যে সব মানে আপনার ডিজিজ গুলো হইতেছে, যেমন জ্বরের ক্ষেত্রে নাপা, এগুলোর প্রোডাকশন প্লাস সর্দি কাশি এগুলোর প্রোডাকশন আমরা বাড়াবো এখন। রাইট। সো তোমার সিচুয়েশন বেসড প্রোডাকশন রেটটা তোমাকে ঠিক করতে হবে। সব সময় ফিক্স থাকবে তা না। যেমন আমাদের সব সময় কিছু প্রোডাক্ট চলবে, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ জন্য যে ড্রাগগুলো আছে, ডায়াবেটিক্স এর জন্য যেগুলো আছে, পিপিআই যেগুলা, বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য যেসবগুলো আছে, এইগুলো ধরো কমন, এগুলো চলবেই। তার পাশাপাশি কিছু চেঞ্জ আসবে। এখন যেমন আমরা দেখছি যে কোভিড রিলেটেড যে ড্রাগ গুলো আছে সেগুলো বেশি মুভ করছে। তো এইভাবে কিন্তু তোমাকে ডিমান্ডটা ঠিক করে নিতে হবে এবং রেটটা ঠিক করতে হবে। সেই ডিমান্ডের উপর বেস করে এখন তুমি অন্য প্রোডাক্ট গুলা বেশি বানিয়ে রেখে দিলা, মার্কেটে সেল হচ্ছে না, তাহলে লাভ হবে না। ততদিনে তোমার শেলফ লাইফ এক্সপায়ার্ড হয়ে যাবে। এই কারণে তোমাকে মার্কেটের ডিমান্ডের উপর বেস করে ফোরকাস্ট করে প্রোডাকশন রেটটা সিলেক্ট করতে হবে। দেন ভ্যালিডেশন যখন যেটা মানে যখন যে রোগটা বেশি হয়, যেমন গত বছর ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগটা বেশি হয়েছে, তখন আমাদের প্রোডাক্ট গুলো আমরা বেশি
সাপ্লাই দিছি, বা তখন ওটার প্রোডাকশন গুলো বেশি করতে হয়েছে। এরকম যখন যেটা আর সারা বছর যদি আমি ম্যালেরিয়ার প্রোডাক্ট গুলো বানাই, তখন সেগুলো আমার চলবে না। যখন আমাদের চলবে এই না। সময়টা একটা সিজনাল সময় আছে, যে সময়টাতে ম্যালেরিয়া বা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওই সিজনটা মাথায় রেখে তার আগ দিয়ে একটা প্রোডাকশনটা বাড়াইতে হবে, এরকম আর কি। রাইট। নেক্সট হচ্ছে ভ্যালিডেশন এন্ড ইভ্যালুয়েশন অফ প্রোডাকশন এন্ড প্রসেস কন্ট্রোল। তুমি যা কিছু করবা এভরিথিং শুড বি ভ্যালিডেটেড। যেমন প্রসেস ভ্যালিডেটেড হতে হবে, সব প্রসেসকেই ভ্যালিডেটেড করে নিতে হবে। অর্থাৎ ধরো তুমি যে ক্লিন করবা একটা মেশিন, সেটারও কিন্তু একটা ভ্যালিডেশন থাকতে হবে, কারণ ক্লিন করার পর যদি রেসিডিউ থেকে যায় তাহলে পরের প্রোডাক্টটা কন্টামিনেট হয়ে যাবে। তাহলে এইখানে যে কাজগুলো হবে প্রত্যেকটা স্টেপে ভ্যালিডেশন থাকতে হবে, সেই ভ্যালিডেশনের রিপোর্ট থাকতে হবে, রেকর্ড কিপিং করতে হবে। এই ভ্যালিডেশন হচ্ছে জিএমপির ওয়ান অফ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ভ্যালিডেশন না করলে জিএমপি কে তুমি কমপ্লাই করতে পারবে না। জিএমপি কমপ্লাই না করলে তোমার কোম্পানি তো সার্টিফাইড হবে না, তাহলে সেই কোম্পানির প্রোডাক্ট কেউ কিনবেও না। তাহলে ভ্যালিডেশন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া জিএমপির আরেকটা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট হচ্ছে ট্রেনিং করানো, রিপোর্টিং। সো যারা পার্সোনাল এখানে কাজ করবে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা এবং প্রপার প্রত্যেকটা কাজের প্রপার রিপোর্টিং রাখা, রেকর্ড রাখা। দেন হচ্ছে ডেভেলপমেন্ট এন্ড ভ্যালিডেশন অফ ম্যানেজমেন্ট প্রোডাক্ট রিপ্রসেসিং প্রসিডিউর। রিপ্রসেসিং প্রসেসটাকেও ভ্যালিডেট করে নিতে হবে। এখন রিপ্রসেস বলতে আমরা কি বুঝি, কখন রিপ্রসেস করতে হবে, কিভাবে করব, কতক্ষণ পর্যন্ত রিপ্রসেস করা অ্যালাউড হবে, এই জিনিসগুলো আমাদেরকে ভ্যালিডেটেড করে নিতে হবে। তো রিপ্রসেস বিষয়টা কখন আসে তোমাদের কি মনে হচ্ছে? ম্যাম যখন প্রোডাক্টটা ভ্যালিডেট না, তখন তো আবার হচ্ছে চেক করতে হবে যে আবার প্রসেসিং গুলো আবার পুনরায় করা লাগবে। না, ভ্যালিডেট হতেও পারে, ধরো ভ্যালিডেটেড একটা মেথডেও রিপ্রসেস দরকার হতে পারে। কখন দরকার হতে পারে? ম্যাম যখন হচ্ছে মানে ওই ফর্মুলেশনটার মধ্যে কোনো চেঞ্জ আনার প্রয়োজন হয়। চেঞ্জ আনলেও ভ্যালিডেশন লাগবে, রাইট। এছাড়া রিপ্রসেসটা আমরা কখন করব? কোনো একটা এরর হয়ে গেল, হ্যাঁ, ধরো তোমার ফর্মুলেশনে যার রেজাল্ট হওয়ার কথা ছিল সেটার থেকে বেশি আসতেছে বা কম আসতেছে। ধরো প্যারাসিটামল ট্যাবলেট তুমি জানো 500 মিলিগ্রাম থাকবে, তুমি দেখলা 450 মিলিগ্রাম পাওয়া যাচ্ছে অথবা 550 মিলিগ্রাম পাওয়া যাচ্ছে, কোনোটাই অ্যাকসেপ্টেবল না। তাহলে এই যে অবস্থাটা, বা ধরো আরো কম পাওয়া গেল, 400 মিলিগ্রাম পাওয়া গেল, এই অবস্থায় তোমাকে কি করতে হবে? তুমি তো এটা মার্কেটে দিয়ে দিতে পারবে না, তোমাকে রিপ্রসেস করতে হবে। এখন রিপ্রসেস কত সময় পর্যন্ত করতে পারবো? ট্যাবলেট আমি প্যাকিং করে ফেলছি, তখন আমি জানলাম যে এখানে 80% এপিআই আছে, তখন কি আমার রিপ্রসেস করার সুযোগ থাকবে? বা যদি ট্যাবলেটটা আমি প্যারাসিটামল যেমন কোর ট্যাবলেট, মানে কোটিং করা হয় না, তো এইটাকে রিপ্রসেসের সুযোগ শেষ পর্যন্ত থাকে। কিন্তু যদি কোটেড ট্যাবলেট হয়, কোটেড ট্যাবলেটের ক্ষেত্রে রিপ্রসেসের সুযোগ আপ টু কোটিং এর আগ পর্যন্ত থাকবে। কোটিং হয়ে গেলে কিন্তু আর রিপ্রসেস করতে পারবে না, কারণ কোটিং যখন হয়ে যাবে, এটাকে যদি আমি আবার পুনরায় ক্রাশ করি, ভাঙি ট্যাবলেটটা, তখন কোটিং ম্যাটেরিয়াল গুলা সেপারেট হয়ে যাবে, ওটা কিন্তু তোমার ব্লেন্ড বা গ্র্যানিউলস এর সাথে মিশবে না। ওটাকে আবার পুনরায় রিকম্প্রেস করলে, কম্প্রেশনের পর যে ট্যাবলেট হবে ওটা কিন্তু দেখা যাবে যে কালার একটা ম্যাটেরিয়াল, সাদা ম্যাটেরিয়াল মিলে একটা খুবই বাজে একটা অ্যাপিয়ারেন্স হবে। তো এই কারণে আমরা একটা রিপ্রসেসের গাইডলাইন বলে দিব যে এতক্ষণ পর্যন্ত রিপ্রসেস করা যাবে। আর এই ভুলগুলা যাতে না হয়, এই কারণে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাকে চেক করতে হবে। যদি একটা ট্যাবলেটের কথা বলি, ট্যাবলেট যখন আমরা একসাথে মিক্স করব, ইনগ্রেডিয়েন্ট গুলা গ্র্যানুলেশন করব, ব্লেন্ডিং করব, তখন একটা আমরা কিউসিতে স্যাম্পল পাঠাবো যে ব্লেন্ডিং এর পরে আমার প্রোডাক্টের স্ট্রেংথ ঠিক আছে কিনা, অর্থাৎ এখানে 100% এফিকেসি আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমি কম্প্রেশনে যাব। কম্প্রেশন করার পর এটা হচ্ছে কোর স্টেজ। কোর স্টেজে আবার আমি একটা স্যাম্পল পাঠালাম যে এখানে কোনো ভুল হয়েছে কিনা, যদি ঠিক থাকে
তারপরেই আমি কোটিং এ যাব। যেহেতু কোটিং করার পরে আমার ভাঙার বা রিক্রাশ রিপ্রসেসের সুযোগ নাই, এই কারণে তার আগে আমাকে বারবার চেক করে নিতে হবে যে এর আগে কোনো প্রবলেম হয়েছে কিনা। ঠিক আছে, সে কারণে যদি আমি রিপ্রসেস করিও আমাকে প্রত্যেকটা বিষয় ভ্যালিডেট করে নিতে হবে এবং মেথডটা ডেভেলপ করে নিতে হবে। এইভাবে রিপ্রসেস করা যাবে, সেটারও ভ্যালিডেশনের ডকুমেন্টস রিপোর্ট সবকিছু থাকতে হবে। লাস্ট থিং হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য ক্রিটিক্যাল ফিচার অফ এ প্রসেস। এই প্রক্রিয়াটার মধ্যে কি কি ক্রিটিক্যাল প্যারামিটার আছে সেগুলোকে তোমার আইডেন্টিফাই করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ক্রিটিক্যাল প্যারামিটার ভিন্ন ভিন্ন হবে। এক এক প্রোডাক্টের এক এক রকম ক্রিটিক্যাল প্যারামিটার থাকতে পারে। আমরা ক্রিটিক্যাল প্যারামিটার গুলোর মধ্যে আনতে পারি, যেমন যদি আমরা গ্রানুলেশন করি, লস অন ড্রাইং একটা ক্রিটিক্যাল প্যারামিটার, তোমরা ট্যাবলেটে পড়ে আসছো। এলওডি কত থাকে গ্রানিউলসের বলো তো? ট্যাবলেট যখন বানাই আমরা, ময়েশ্চার পার্সেন্ট কত পার্সেন্ট পর্যন্ত অ্যালাউবেল হতে পারে? 100% ড্রাই তো আমরা করি না, ড্রাই করে ফেললে তো পুরা এটা ফ্রায়েবল হয়ে যাবে, কম্প্রেশন করা সহজ হবে না। গ্রানুলেশন করার উদ্দেশ্য কি? এর মধ্যে আমার কিছু কোর্স পার্টিকেল তৈরি করা, পাশাপাশি আমার কিছু ময়েশ্চারও কিন্তু এনট্রেপ থাকবে। এখন ওইটা ম্যাক্সিমাম কত পার্সেন্ট পর্যন্ত থাকতে পারে জানা আছে তোমাদের? টেকনোলজি 2 তে ট্যাবলেটের মধ্যে পড়েছো গ্রানুলেশন, ভুলে গেছো মনে হয় না? 4 to 5% নেই। আচ্ছা, 2 to 5% ম্যাক্সিমাম আমরা রাখতে পারি। তো ধরো 2% যদি আমি বলি, সব প্রোডাক্টের ক্ষেত্রে আমরা 2% কি রাখবো, বা সব প্রোডাক্টে কি 5% রাখবো? এটা কিন্তু প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে। সো তোমাকে এইটা একটা ক্রিটিক্যাল প্যারামিটার, যে কত পার্সেন্ট তুমি ম্যাক্সিমাম রাখবা। যে প্রোডাক্টটা হাইগ্রোস্কোপিক তার ক্ষেত্রে কিন্তু তোমার এলওডি কম থাকবে, আবার যে প্রোডাক্টটার কোনো ময়েশ্চার সেনসিটিভিটির প্রবলেম নাই তার ক্ষেত্রে এলওডি তুমি বেশি রাখতে পারো। তো তোমার প্রোডাক্ট যেটা প্যারাসিটামলের জন্য হবে, এটা অমিপ্রাজলের জন্য একই হবে তা না। তো প্রোডাক্ট ওয়াইজ এটা ভ্যারিয়েবল হবে। এইটা তোমাকে বিপিআর বা বিএমআর, ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড, বিএমআর এর মধ্যে এটা ডকুমেন্টেড করে দিতে হবে। এই প্রোডাক্টের গ্রানুলেশনের টাইমে এলওডি এত রাখতে হবে, এটার একটা ক্রিটিক্যাল প্যারামিটার। তারপর ধরো তুমি যদি কোটিং করো, কোটিং এর সময় অনেকগুলা ক্রিটিক্যাল প্যারামিটার থাকে। কোটিং এর টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এক এক জায়গায় আমরা এক এক রকম টেম্পারেচার রাখি। কোটিংও তোমরা পড়ে আসছো, যেমন বেডের টেম্পারেচার একরকম, স্প্রে গানের টেম্পারেচার একরকম, ইনলেট এয়ারের টেম্পারেচার একরকম, আউটলেট এয়ারের টেম্পারেচার একরকম। সো এক এক জায়গায় এক এক রকম টেম্পারেচার থাকতেছে। এটা কিন্তু প্রোডাক্ট ওয়াইজ ভ্যারিয়েবল হবে, সব প্রোডাক্টের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে তা না। তো এই যে ভ্যারিয়েশনটা, এটাও কিন্তু তুমি ডকুমেন্টেড করে দিতে হবে। এটার একটা ক্রিটিক্যাল প্যারামিটার। তোমার যদি জানা না থাকে, তুমি বারবার দেখা যাবে এক টেম্পারেচারে ড্রাই করতে গিয়ে হয়তো তোমার ট্যাবলেট গুলা ঠিক মতো ড্রাই হচ্ছে না, একটা আরেকটার গায়ে গায়ে লেগে যাচ্ছে, টুইনিং হচ্ছে, তো নানান রকম প্রবলেম অ্যারাইজ করতেছে। সেই কারণে এই ক্রিটিক্যাল প্যারামিটার গুলা পাইলট প্ল্যান্ট আগে স্টাডি করে এগুলা সব প্রোডাক্ট ওয়াইজ একটা ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড তৈরি করে দিবে। সেই রেকর্ড দেখে দেখে রুটিন প্রসেস করবে হচ্ছে কমার্শিয়াল বা ম্যানুফ্যাকচারিং ইউনিট। তাদের পক্ষে নতুন করে কোনো গবেষণা করে কিছু বের করা সম্ভব না। তারা শুধু ওই পাইলট প্ল্যান্ট যেই বিএমআর রেডি করে দিয়েছে সেই বিএমআর এর আলোকে তারা কাজ করবে, কোনো মডিফিকেশন কোনো কিছু করবে না। ঠিক আছে? তো এই যে 10টা স্কোপ বা অবজেক্টিভের কথা বললাম, এখানে অনেক কিছু বললাম, যদিও এখানে একটা লাইন আছে, বাট একটা লাইনের ভিতরে আমি প্রত্যেকটাতেই বলতে গেলে 1 পেজ করে বলেছি। এই জিনিসগুলো পরবর্তীতে আবার আসবে, সেখানে গিয়ে হয়তো আমি কম বলবো। ঠিক আছে? তাহলে স্কোপটা খুব ইম্পর্টেন্ট পাইলট প্ল্যান্টের জন্য, যে কেন আমরা পাইলট প্ল্যান্ট বানাবো, পাইলট প্ল্যান্টের কাজগুলা কি, ফাংশনগুলা কি, এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। আর একটা কোম্পানির পাইলট প্ল্যান্টের
পারফরমেন্সের উপরেই কিন্তু তার প্রফিট অনেকাংশে নির্ভর করবে। কারণ সে যদি প্রপারলি তার কাজগুলা এক্সিকিউট করতে পারে তাহলে কিন্তু তার প্রোডাকশন অনেক স্মুথলি চলবে। তার কাজের যদি মানে ঠিক মতো না হয় কাজগুলা, তাহলে কিন্তু তোমার ওই যে যখনই প্রোডাকশনে যাবে নানান রকম প্রবলেম শুরু হবে। একটা ব্যাচ করতে যেখানে 3 ঘন্টা লাগার কথা সেখানে নানান ট্রাবল শুট করতে করতে দেখা যাবে 3 দিনও লেগে যেতে পারে। কারণ তখন তো আর স্মল স্কেল না, লার্জ স্কেলে যখন করবে 20 লাখ ট্যাবলেট একসাথে ম্যানুফ্যাকচারিং করবে, একটা সামান্য ক্রিটিক্যাল প্যারামিটারও যদি মিস হয়ে যায় তাহলে দেখা যাবে যে তার অনেক বড় লস হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে পাইলট প্ল্যান্টের প্রত্যেকটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। কোনোটাই যদি তারা ইগনোর করে কোম্পানির বড় রকম লস গুনতে হবে। জেনারেল কনসিডারেশন, একটা পাইলট প্ল্যান্টে 9টা কনসিডারেশন থাকে। রিপোর্টিং রেসপন্সিবিলিটিস, পার্সোনাল রিকোয়ারমেন্ট, স্পেস রিকোয়ারমেন্ট, রিভিউ অফ দ্য ফর্মুলা, raw material selection, relevant processing equipment, production rate, process evaluation and preparation of master manufacturing procedure, যেটা বললাম ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড বা বিএমআর। তো এই 9টা জিনিস হচ্ছে জেনারেল কনসিডারেশনের মধ্যে আছে। আমরা আজকের ক্লাসে আর এগুলো নিয়ে ডেসক্রাইব করব না, আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আমাদের সিলেবাস তো প্রায় শেষের দিকে। এই চ্যাপ্টারটা শেষ হলে আরেকটা চ্যাপ্টার, ওইটা একটা বা দুইটা ক্লাসে শেষ হয়ে যাবে, এটা আরেকটা ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু আস্তে আস্তেই মুভ করি। তাহলে এতক্ষণ যা পড়ালাম তোমরা কতটুকু বুঝেছো? সবাই কি বুঝেছো ক্লিয়ারলি? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ওকে, সবাই যদি বুঝে থাকো বিএলসি তে যাবা, বিএলসি তে গিয়ে দেখবা পাইলট প্ল্যান্টের নিচে ক্লাস অ্যাক্টিভিটি অথবা ক্লাস রেসপন্স নামে কিছু একটা আছে, সেটা কমপ্লিট করবা সবাই। ঠিক আছে, 4টা বা 5টা প্রশ্ন আছে যেগুলা অ্যানসার করবা। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক। আর ডিসকাশন ফোরামে আজকে আর তোমাদের কিছু দিলাম না, ওইটাই কমপ্লিট করো সবাই। অ্যাটেন্ডেন্স দিচ্ছি। আচ্ছা, একজন খেয়াল করো তোমাদের ওই মিড ক্লাসের ইয়েতে গিয়ে যে কে আছে কে নাই, রেকর্ডটা অফ করে দিই। হ্যাঁ।